আজ শুনছেন ভূতবাগানের কথামালায় গল্প মার্চেন্ট অফ ভেনিস। শেক্সপিয়র রচিত গল্পটি আজ শেষ অংশ শুনছেন। খ্রিস্টান স্বামীর কাণ্ড দেখো। আমার মেয়েও এক খ্রিস্টান স্বামীকে বিয়ে করেছে। তার চেয়ে যদি সে দস্যু বারাব্বাসের কোনো বংশধরের গলায় মালা দিত তাও ভালো ছিল। আইনজীবী বেশি পড়শিয়া বিচারের সওয়াল করে। বাদী এবং বিবাদীর স্বাক্ষরিত দলিলের শর্ত অনুসারে আসামি অ্যান্টোনিও, আপনি বক্ষ উন্মুক্ত করুন। বাদী শাইলক, আপনি নিজের খরচায় আসামির দেহের রক্ত বন্ধ করার জন্য একজন অস্ত্র চিকিৎসক নিযুক্ত করুন। মাংস কেটে নেবার আগে মনে থাকে যেন আইন অনুসারে মাত্র 1 পাউন্ড মাংস আসামির গাঁট থেকে কাটতে হবে। বেশি বা কম এতটুকু হলে সর্বনাশ ডেকে আনবেন। খুব সাবধান, কারণ দলিলের শর্ত রক্তের কথা কিছু লেখা নাই। বা দেহের মাংস কাটবার সময় 1 ফোঁটা রক্ত যেন না গড়িয়ে পড়ে, অন্যথায় ভেনিসীয় আইনে আপনার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। শাইলক ভয় পায়। সে বিনীত কণ্ঠে মিনতি জানায়, মাননীয় মহাশয়, তাহলে আমি আগের প্রস্তাব মেনে নিচ্ছি। আমাকে ঋণ বাবদ অর্থের 3 গুণ ফেরত দেওয়া হোক, আমি তাতেই রাজি আছি। মাংসের লোভ আমার আর নেই। আইনজীবী বেশি পড়শিয়া অপেক্ষাকৃত গম্ভীর স্বরে বলে, আইন সে কথা বলে না। কাজেই মাংস আপনাকে কেটে নিতেই হবে, 1 বিন্দু রক্তপাত না ঘটিয়ে। আর কাটা মাংসের ওজন যদি কম বা বেশি হয়, আপনাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। মাননীয় আইনজীবী মহাশয়, তাহলে কি আসল ঋণের কিছুই ফেরত পাওয়া যাবে না? আইনজীবী বেশি পড়শিয়া বলে, একমাত্র খেসারত ছাড়া আর কিছু আপনার প্রাপ্য নয়। এই কথা শুনে শাইলককে ভয়ে কাঁপতে দেখা যায়। চোখে মুখে ফুটে ওঠে নিদারুণ উৎকণ্ঠার ছায়া। আইনজীবী বেশি পড়শিয়ার বজ্রকণ্ঠ শোনা যায়, আপনার বিপদকেও স্বীকার করে নিতে হবে আপনাকে, কারণ আইনের দিক দিয়ে আপনার বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ রয়েছে। ভেনিসের আইনের বিধানে আছে, যদি কোনো লোক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোনো নাগরিকের প্রাণনাশের জন্য সচেষ্ট হয়, তবে তার বিরুদ্ধে যে লোক ষড়যন্ত্র লিপ্ত হয় সেই অভিযুক্ত ব্যক্তিকে অর্ধেক সম্পত্তি অর্পণ করা হবে এবং অবশিষ্ট অর্ধেক সম্পত্তি রাজকোষে জমা হবে। এ বিষয়ে কোনো আবেদন নিবেদন গ্রাহ্য হবে না। শাইলক করুণ সুরে মিনতি করে, ধর্মাবতার, তবে কি আমি প্রাণ ভিক্ষাও পাবো না? আইনজীবী বেশি পড়শিয়ার মুখখানা অস্বাভাবিক গম্ভীর আকার ধারণ করে। প্রাণ ভিক্ষা, সে বিষয়ে আমার করণীয় কিচ্ছু নেই। ষড়যন্ত্রকারীর প্রাণ ভিক্ষা নির্ভর করছে মহামান্য ডিউকের ওপর। তিনি যদি দয়াপরশ্বর হয়ে অপরাধীর প্রতি দয়া প্রদর্শন করে প্রাণ ভিক্ষা দেন, সে কথা স্বতন্ত্র। সবই তার দয়া বা ক্ষমতার উপর নির্ভর করে। আমি আইনের দিক দিয়ে বিচার করে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনি খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত। তার কারণ, সাক্ষ্য প্রমাণাদির সাহায্যে বর্তমানে সব কিছু পরিষ্কারভাবে প্রকাশিত হয়ে পড়েছে যে আপনি স্বয়ং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসামি বণিক অ্যান্টোনিওর প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত এবং আইনের বিধান অনুযায়ী নিজের হাতে আপনি নিজেরই কবর খুঁড়েছেন। সে যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না। এবার মাননীয় ডিউকের কাছে আপনার প্রাণ ভিক্ষার জন্য আবেদন জানান। শাইলক কেমন যেন নিস্তেজ হয়ে হঠাৎ মাথায় হাত দিয়ে কাঠগড়ার মধ্যে বসে পড়ে। অনুশোচনায় বুঝিবা ওর মন জর্জরিত, দুঃসহ বেদনায়
ওর মুখখানা করুণ হয়ে ওঠে। গ্রাসিয়ানো উত্তেজনা সামলাতে না পেরে শাইলকের কাঠগড়ার সামনে এসে দাঁড়ায়। সাইলক, তোমার একমাত্র প্রার্থনা হচ্ছে যত তাড়াতাড়ি পারো আপন হাতে ফাঁসির দড়ি নিয়ে নিজের গলায় পড়ো। যদিও আইনের বিচারে তুমি এখনও কর্পধীন নিঃস্ব, কারণ তোমার সম্পত্তি অর্ধাংশ অ্যান্টনিওর ও রাজভাণ্ডারে। এক গাছি দড়ি কিনে যে ফাঁসি লটকাবে সেটুকু দড়ি কেনার মতো সামর্থ্য তোমার উপস্থিত নেই। বড় দুঃখ হয় তোমার এই দুর্দশা দেখে। বর্তমান রাষ্ট্রের পয়সায় তোমার দুর্ভাগ্যের গলায় দড়িটি কেনা ছাড়া কোনো উপায় দেখছি না। শোনা যায় আইনজীবী বেশি পর্ষিয়ার কণ্ঠেশ্বর। শুনুন অ্যান্টনিও, আমার শেষবারের মতো প্রশ্ন, আপনি আপনার বিরুদ্ধে অভিযোগকারী শাইলকের প্রতি কীরূপ ব্যবহার করতে চান? অ্যান্টনিও দুঃখের সঙ্গে জানায়, ধর্মাবতার, ডিউকের কাছে আমি বিনীত নিবেদন এই যে ইহুদি শাইলকের জরিমানা মুকুব করে আমার কাছে দেওয়া হোক। শাইলকের মৃত্যুর পর যে ভদ্র তরুণ ওর মেয়েকে বিয়ে করার জন্য তাকে নিয়ে এখান থেকে চলে গেছে, আমি সেই অর্থ তাকে দিয়ে দিতাম। অবশ্য তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তবে বিয়ে করতে হবে। আদালতের সামনে শাইলককে দানপত্র করতে হবে এমনভাবে যাতে তার মৃত্যুর পর যাবতীয় সম্পত্তি ওর ভাবি জামাতা লরেঞ্জো এবং কন্যা জেসিকা যেন পায়। শাইলক ডিউককে অনুরোধ জানায়, মহামান্য ধর্মাবতার, দয়া করে এবার আমাকে প্রস্থান করবার অনুমতি দিন। আমি শপথ করে বলছি, দলিলটা লিখে পাঠিয়ে দিলেই আমি যথারীতি স্বাক্ষর করে দেব। ডিউক এতক্ষণ নীরব বসে সব শুনছিলেন। তিনি আসন ছেড়ে উঠে শাইলকের উদ্দেশ্য করে বলেন, শাইলক, আমাদের হৃদয়ের মহানুভবতা যাতে তুমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছো এবং যাতে বুঝতে পারো পার্থক্যটা কোথায়, তাই বিচার পর্ব শেষ হবার সঙ্গে সঙ্গে আমি তোমার স্বেচ্ছায় ক্ষমা করছি, আর আমি তোমার প্রাণ ভিক্ষাও দিলাম। আদালতের বিচারের সিদ্ধান্ত অনুসারে তোমার সম্পত্তির অর্ধেকটা পাবে অভিযুক্ত অ্যান্টনিও। তবে তুমি যদি তোমার কৃত কুকর্মের জন্য অনুতপ্ত হও তবে তোমার দেনা কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে। তোমার সম্পত্তি ফিরিয়ে দিয়ে জরিমানা ধার্য করে দণ্ড হ্রাস করা হবে। আইনজীবী বেশি পর্ষিয়া জানায়, মহামান্য ডিউকের সিদ্ধান্তে আমি সর্বান্তকরে সমর্থন করছি। তবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে কেবলমাত্র রাষ্ট্রের প্রাপ্য সম্পত্তির অংশ থেকে। অভিযুক্ত অ্যান্টনিওর প্রাপ্য অংশ ভাগ রদবদল হবে না। শাইলক অপমানের জর্জরিত। প্রবল উত্তেজনার বশে তার সর্বাঙ্গ কাঁপছে। সে কাঠগড়ায় দাঁড়িয়ে উঠে রাগতভাবে জানায়, আমি দয়া মমতা কিছুই চাই না, আমার সমস্ত সর্বস্ব নিয়ে নিন। ক্ষমাও চাই না আমি। ক্ষমা প্রাপ্য হয়ে আমাকে ভবিষ্যৎ জীবন হবে ঘৃণিত, উপেক্ষিত আর অভিশপ্ত। যে সম্পত্তির ভিত্তিতে আমি নিজেকে প্রতিষ্ঠিত করে জীবনযাত্রা নির্বাহ করছিলাম, সেই বুনিয়াদি যদি ধূলিসাৎ হয়ে যায় তবে জীবনমৃত অবস্থায় বেঁচে থাকার লাভ কি? হে মহামান্য ধর্মাবতার, আমার প্রতি মৃত্যু দণ্ডাদেশ দিয়ে আমাকে চিরমুক্ত করুন। আইনজীবী বেশি পর্ষিয়া অ্যান্টনিওকে লক্ষ্য করে বলে, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? আপনি শাইলককে যদি আর কোনো রকমে ক্ষমা করতে পারেন আমাদের সামনে বলুন। গ্রাসিয়ানো ভ্রুকুটি করে। অ্যান্টনিও, আপনি বলুন। কেবলমাত্র এক গাছা দড়ি যোগান দিয়ে তার বেশি আর কিছুই নয়। গ্রাসিয়ানোর ভ্রুকুটি শুনে শাইলক মর্মাহত হয়। একে রাগে দুঃখে অপমানে তার দেহ মন জর্জরিত, তার উপরে নিষ্ঠুর বাক্যবান আর যেন সহ্য হয় না। একদিকে সর্বোচ্চ বাজেয়াপ্ত, অপরদিকে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে।
জীবনে এমন একটা সাংঘাতিক বিপদের সম্মুখীন হলে বোধ করি যে কোনো মানুষের একই অবস্থা সূচিত হয়। তখন দিক বিদিক জ্ঞান শূন্য হতে হয়, হিতাহিত বিবেচনা করার মতো শক্তিটুকুও থাকে না। সাইলর্কের বজ্র হাত একটা গাছের মতো দেখাচ্ছিল। শাসালো রসালো জীবন্ত মূর্তি, বিদ্যুতের ঝলকানি লেগে যেন ঝলসে গেছে। মাথায় হাত দিয়ে সে শুধু ভাবছে আর ভাবছে। সে ভাবনা সীমা পরিসীমাহীন, অসীম অনন্ত সেই চিন্তা। শাইলক, আইনজীবী বেশি পের্সিয়ান ডাক শুনে শাইলক যেন সম্মতি ফিরে পায়। সে মাথা থেকে হাত নামিয়ে কাঠগড়ার উপর দুটো হাত রাখে। আবার শোনা যায় আইনজীবী বেশি পের্সিয়ার কণ্ঠস্বর। শাইলক, এতক্ষণ ধরে আপনি সব কিছু শুনলেন। মহামান্য ডিউকের রায় শুনে আপনার যদি কিছু বলার থাকে বিনা দ্বিধায় বলতে পারেন। শাইলক অতি কষ্টে কোনো রকমে বলে, মহামান্য ডিউকের সিদ্ধান্তে আমি সর্বান্তকরণে প্রতিপালন করতে সমর্থ আছি। আইনজীবী বেশি পর্ষীয় মহুরি বেশি নেরিসাকে নির্দেশিত দানপত্র লিখতে আদেশ দেয়। শাইলক ইতিমধ্যে নিজের সামনে নিয়ে নিজের মতামত পুনরায় বলতে শুরু করে। মহামান্য ডিউকের কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, এবার আমাকে আদালত থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, নিজেকে অত্যন্ত অসুস্থ বোধ করছি, আর এখানে অপেক্ষা করার মতো দেহ মনের শক্তি নেই। দয়া করে আমায় মুক্তি দিন, দয়া করুন, ক্ষমা করুন আমাকে। দানপত্র সম্বন্ধে আপনারা কোনো চিন্তা করবেন না। আমি যখন প্রতিশ্রুতি দিয়েছি তা আমি জীবন দিয়ে নিঃশ্বাস পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করব। দানপত্রের দলিল লেখা শেষ হলে যথাসময়ে আমার কাছে পাঠিয়ে দেবার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে স্বেচ্ছায় বিনা প্রতিবাদে আগ্রহের সঙ্গে যথারীতি স্বাক্ষর করে দেব। ডিউক শাইলকের কাছে এসে স্মিত হাস্যে বলেন, শাইলক, আমি আপনাকে আদালত ত্যাগ করে চলে যাবার জন্য অনুমতি দিলাম। যাবার আগে শুধু একটা কথাই বলবো, আদালতের রায় আপনি মেনে নিয়েছেন, সুতরাং দ্বিতীয়বার আর কোনো অপরাধ করার চেষ্টা করলে সেই অপরাধের কোনো ক্ষমা নেই। দলিলপত্র তৈরি হয়ে গেলেই আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কোনো রকম অর্থহীন অজুহাত দেখিয়ে স্বাক্ষর করতে অস্বীকার করবেন না। এই কথাটা মনে থাকে যেন, অন্যথায় যে বিপদ আপনি স্বেচ্ছায় ডেকে আনবেন তা থেকে পরিত্রাণ আর কোনো উপায় থাকবে না। আর একটা কথা বলি, আমি আজকের মতো আদালত বন্ধ করবার নির্দেশ দেব। সেই কথাটা হচ্ছে, আজ রাতে আমার বাড়িতে আপনাদের সবার নৈশভোজের নিমন্ত্রণ রইল, আপনি আসতে ভুলবেন না। আইনজীবী বেশি পর্ষীয় নিমন্ত্রণের কথা শুনে সঙ্গে সঙ্গে ডিউককে অনুরোধ জানায়, মাননীয় ডিউক, আপনার কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আমাকে এবং আমার মুহুরিকে আর আটকাবেন না। আজকের মধ্যে পাদুয়ায় ফিরে না যেতে পারলে নানা দিক দিয়ে আমাদের বহুত ক্ষতি হবে। বাসানীয় এবং অ্যান্টিনিও উভয়ে উকিল বেশি পের্সিয়াকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে যৎসামন্ত পারিশ্রমিক নেবার জন্য অনুরোধ জানায়। আইনজীবী বেশি পর্সিয়া দুজনের কাছে নাছোড় বান্ধাভাবে লক্ষ্য করে বলে, আমি পারিশ্রমিক নিতে পারবো না। উভয়ে একসঙ্গে পুনরায় অনুরোধ জানায়, পারিশ্রমিক না নিলেও স্মৃতিস্বরূপ কিছু উপহার অন্তত নিতেই হবে। আইনজীবী বেশি পর্সিয়ার শেষ পর্যন্ত অ্যান্টিনোর কাছ থেকে তার হাতের দস্তানা দুটো দুহাত থেকে খুলে দিয়ে দেয় বিনা দ্বিধায়। এবার আইনজীবী বেশি পর্সিয়া বাসনের দিকে তাকায়। আপনার বাঁ হাতের আঙুলে যে আংটিটা রয়েছে সেটা আমাকে দিন। বাসিনের মুখ বিষাদের ঘন ছায়ায় নেমে আসে। এই আংটিটা আমার স্ত্রীর দেওয়া ভালোবাসা আর স্বামিত্বের স্মৃতিচিহ্নস্বরূপ। আমি স্ত্রীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এই আংটি আর কাউকে দেব না।
বা বিক্রি করতেও পারব না। কাজেই স্ত্রীর কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি ভঙ্গ করতে পারব না। ক্ষমা করুন আমাকে। দয়া করে অন্য কিছু চান, আমি অকাতরে তা আপনাকে দিয়ে দেব। আইনজীবী বেশি পর্ষিয়া স্মিত হাস্যে বলে, এই আংটিটা যদি দিতে পারেন নেব, এছাড়া আর কিছুই আমি চাই না আপনার কাছে। না পারেন ভালো, কিছুই দিতে হবে না আপনাকে। এই আংটিটা আমার চোখে ভালো লেগেছে তাই বলেছিলাম, যদি সম্ভব না হয় তো কী আর করা যাবে বলুন। কিছু মনে করবেন না, আমার স্ত্রী এই আংটিটা হাতে পরিয়ে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে আমি যেন এইটা কাউকে না দেই, এমনকি বিক্রিও না করি। জানি আর্থিক মূল্যের চেয়ে উপহারের মূল্য অনেক বেশি, তাই বলছিলাম আমি এক্ষুনি মহামূল্যবান এই সুন্দর আংটি আপনাকে আনিয়ে দিচ্ছি। এই আংটিটা না দিতে পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আইনজীবী বেশি পর্ষিয়া ক্ষুব্ধ হয়, ক্ষুণ্ণ হয়। কিছু মনে করবেন না, উপহার পাওয়া জিনিস বাঁচাতে গিয়ে অনেকে এরকম অজুহাত দেখিয়ে বলে, সেই হিসাবে আপনার বলাটা অমূলক নয়। একটু আগে আপনি বড়াই করে বলেছিলেন আমি যা চাইব তাই দেবেন। এখন এমন একটা ভাব দেখাচ্ছেন যেন ভিখারির পক্ষে কোনো কিছু চাওয়া অন্যায় বা অপরাধ। আর একটা কথা, আপনার স্ত্রী যদি জানতেন যে ওই আংটিটা আমারই প্রাপ্য, তাহলে আশা করি তিনি দ্বিতীয়বার আর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতেন না। থাকলে আমি শুভেচ্ছা জানাই, আপনাদের মঙ্গল হোক। আইনজীবী বেশি পর্ষিয়া আর মোহরি বেশি নেরিসা চলে যাবার পর অ্যান্টিনিও বলল, আংটিটা না দেওয়া ঠিক হলো না। কী কথা বলতে বাসানিও গ্রেসিয়ানোকে আংটিটা খুলে দিয়ে আইনজীবী বেশি পর্ষিয়াকে তাড়াতাড়ি ছুটে গিয়ে দিয়ে আসার জন্য বলে। গ্রেসিয়ানোর সঙ্গে সঙ্গেই দৌড় দেয়। বাসানিও এবং অ্যান্টনিও দুজনে বাড়ি ফিরে আসে। আগামীকাল সকালেই ওরা দুজনে বেলমেন্ট ফিরে যাবার জন্য মনস্থ করে। অপরদিকে গ্রাসিয়ানো আংটিটা পর্ষিয়াকে ফেরত দিতে গেলে সুযোগ বুঝে মোহরিবেশির সুযোগ্যা তার স্ত্রী নৈরাশা কৌশলে তার হাত থেকে আংটিটা আত্মসাৎ করে। ঘন কুয়াশা কেটে গেছে, সবাই মুক্ত। তৃপ্তির হাসি সবার মুখে। আংটি রহস্যটা আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শুধু শাইলোকের অন্তর অনুশোচনায় ভরে আছে, তার মুখে বিষাদের ঘন ছায়া আজও যায়নি। পর্ষিয়া আর নেরিসা বিচারের প্রহসন পর্ব সমাপ্ত করে চুপিসারে যথাসময়ে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে গেছে। বাসানিও বর্তমানে অ্যান্টিনিওর আতিথ্য গ্রহণ করে ভেনিসেই রয়ে গেছেন। সদ্য বিবাহিতা স্ত্রী পর্ষিয়ার বিরহে তিনি মুহ্যমান। তিনি বন্ধু অ্যান্টিনিওকে সঙ্গে নিয়ে বেলমেন্ট চলে গেলেন। এদিকে পর্ষিয়া বাড়ি ফিরেই দেখে তার ঘরে আলো জ্বলছে। ঘরে ঢুকে সে পরিচারিকা নেরিসাকে বলে, দেখেছো নেরিসা, একটিমাত্র ছোট্ট মোমবাতি কত দূর পর্যন্ত আলো ছড়াচ্ছে। এই কুটিল পৃথিবীতে একটা সৎ কাজ এমনি করেই উজ্জ্বল হয়ে ওঠে। নেরিসা হাসে। ঠিক বলেছেন, এটাই দুনিয়ার রীতি। যতক্ষণ চাঁদের আলো ছিল, মোমবাতির আলো ছিল নিতান্ত ম্রিয়মান। আমাদের দুজনের চোখে আলো রেখাপাত করেনি। পর্ষিয়া ভাবাবেশে বিভোর। এইভাবে মহত্তর গৌরব ক্ষুদ্রতরকে ম্লান করে দেয়। রাজার অনুপস্থিতিতে তার প্রতিনিধি রাজার মতোই সৌন্দর্যের অধিকারিণী হন। রাজার বর্তমানে সেই গৌরবের সৌন্দর্য নিষ্প্রভ হয়ে যায়, যেমন করে ছোট্ট নদী বিরাট সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়, ঠিক সেই রকম। এই সময় বাসানিও তার বন্ধু অ্যান্টিনিওকে সঙ্গে করে নিয়ে ঘরে এসে হাজির হয়। বাসানিও পর্ষিয়াকে উদ্দেশ্য করে বলে, সূর্য অস্ত চলে গেলেও তোমরা যদি ঘুরে বেড়াও, পৃথিবীর অপর গোলার্ধের মতো আমরাও দেখতে পাই। পর্ষিয়া
রহস্য স্বরে বলে, আমরা আলো দিতে পারি, কিন্তু হালকা না হয়ে যাই। হালকা স্বভাবের স্ত্রী কোনো স্বামীরই কাম্য নয়। ওরা স্বামীকে বিষণ্ণ করে ফেলে। আমি মনে করি যে আমার জন্য বার্সিয়ানো তা হবে না। ভগবান মঙ্গল করুন। প্রিয়তমাকে আমি স্বাগত জানাচ্ছি। বাসানিও পের্সিয়াকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানায়। প্রিয়তম, আমার বন্ধু অ্যান্টনিও আমাদের অতিথি হয়ে এসেছে। তুমি তাকে স্বাগত জানাও। এই অভিন্ন হৃদয় বন্ধুই আমার অসময়ের বন্ধু মর্যাদা স্বরূপ আপন জীবন বিপন্ন করেও অকাতরে সাহায্য করেছে। পর্সিয়া অ্যান্থনিকে স্বাগত অভ্যর্থনা জানায়। আমরা দুজনেই আজ ওর কাছে কৃতজ্ঞ। এর আগেও বলেছ, তোমার ওই বন্ধু তোমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন, এমনকি নিজের জীবন বিপন্ন করেও। বাসানিও স্ত্রীর মুখের দিকে তাকায়। আমার কাজের চেয়েও আমি ওর কাছে অনেক বেশি কিছু পেয়েছি। বন্ধু কোনো বিমুখ করেনি। পর্সিয়া অ্যান্টনির উদ্দেশ্য করে বিনীতভাবে বলে, মহাশয়, শুধু কথার মাধ্যমে নয়, আমি চাই ব্যবহারের মধ্য দিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে। আশা করি সে সুযোগ থেকে বঞ্চিত হব না। ইতিমধ্যে গ্রাসেনো আর নেরিসার মধ্যে তুলকালাম বেঁধে গেছে। গ্রাসেনিও নেরিসাকে বলে, আমি দূরের ওই চাঁদের নামে প্রতিজ্ঞা করে বলছি, তুমি শুধু শুধু আমার প্রতি অবিচার করছো। আমি একটু মিথ্যা বলছি না যে আমি তোমার দেওয়া আংটিটা উকিলের মোহরির হাতে দিয়েছি। তখন এছাড়া আমার আর কিছু করার উপায় ছিল না। আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার প্রতি তোমার ব্যবহার থেকে এমন মনে হচ্ছে আংটির অধিকারীর মৃত্যু ছিল শ্রেয়। দুজনের চিৎকার শুনে পার্সিয়া বারান্দায় এসে দাঁড়ায়। তারপর ধমকে সুরে বলে, কি হয়েছে? বাড়িতে পা দিতে না দিতেই দুজনে চুলোচুলি শুরু করেছ। ঝগড়াটা কিসের জন্য শুনি? গ্রাসিয়ানো নিজেকে সামলে নেয়। ব্যাপারটা মাত্র এক টুকরো সোনা নিয়ে। নেরিসা আমার হাতে সামান্য একটা আংটি পরিয়ে দেবার সময় প্রতিজ্ঞা করে নিয়েছিল, আমি যাতে কোনো রকমেই আংটিটা কাউকে না দেই বা বিক্রি করি। তাহলে প্রমাণিত হবে আমি ওকে প্রকৃত ভালোবাসি না। আমার ভালোবাসার মধ্যে খাদ আছে। এ যেন পৃথিবীর সর্বত্র ছুরি বিক্রেতাদের ছুরির গায়ে নীতিবাক্য খোদাই করা। এমনিভাবেই ওই আংটিটার গায়ে খোদাই করা ছিল, আমাকে ভালোবাসো, আমাকে আর ছেড়ে যেও না। ভেনিসের এক মোহরীকে আংটিটা আমি দিতে বাধ্য হয়েছি। নেরিসা ফুপিয়ে ওঠে। আমার ভালোবাসার উপহার তুমি আর একজনের হাতে তুলে দিতে পারলে? তোমরা যে পুরুষ মানুষ, তোমরা পারো না এমন কাজ নেই। পর্সিয়া মুখের হাসি চেপে নেরিসার হয়ে বলে, গ্রাসিয়ানো, এটা কিন্তু তুমি খুব অন্যায় করেছ। স্ত্রীর দেওয়া উপহার তুমি এভাবে অবহেলা করতে পারো না। আংটিটা আঙুলে পড়ার সময় প্রতিজ্ঞা করেছিলে, যে প্রতিজ্ঞা ভঙ্গ করা খুবই খারাপ। আমিও আমার স্বামীর আঙুলে একটা আংটি পরিয়ে দেবার সময় ওই রকম প্রতিজ্ঞা করে নিয়েছিলাম। আমার স্বামী তোমাদের সামনেই দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করে দেখো। আমার দৃঢ় বিশ্বাস উনি আজও তার আঙুল থেকে সেই আংটিটা দেননি বা বিক্রি করেননি। উনি আমার প্রাণেশ্বর আর আমি তার অর্ধাঙ্গিনী। শুধু পার্থিব সম্পদ কেন, এমনকি পৃথিবীর অধিকার লাভের বদলেও তিনি প্রাণ থাকতেও কাউকে দিতে পারেন না। বাসানিও মনে মনে প্রমাদ করে, আমি যদি এই সময় বাঁ হাতের আঙুলটা পরা সেই আংটিটা দেখিয়ে দিতে পারতাম। পার্সিও বেসানিওর মুখের দিকে তাকাতেই বেসানিও অপরটির মতো মাথা নিচু করে। প্রিয়তম, মিথ্যা বলে আমি ভালোবাসার অবমাননা করতে চাই না। তাতে অপরাধের মাত্রা বাড়বে এবং কমবে না। আমার হাতে তোমার দেওয়া আংটি আর নেই। আশা করি তুমি আমায় ভুল বুঝবে না। আমি কি পরিস্থিতির মধ্যে আংটিটা দিতে বাধ্য হয়েছি তা যদি শোনো, তবে তুমি কোনো অবিচার করবে না।
আমার প্রিয় বন্ধু অ্যান্টনিওকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে যিনি রক্ষা করেছেন, সেই মহানুভব আইনজীবী আমার কাছ থেকে আংটিটা ছাড়া আর কিছুই নিতে চাইলেন না। আমি নিতান্ত নিরুপায় হয়ে আংটিটা দিতে বাধ্য হয়েছি। পার্সিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তুমি যদি তোমারই দেওয়া প্রতিশ্রুতি সম্বন্ধে এতটুকু সচেতন হতে, তাহলে এমন একটা কাজ কখনো করতে পারতে না। তার মানে ভালোবাসার মূল্য তুমি দিতে জানো না। বাসানিও যেন আকাশ থেকে পড়ে। এত বলেও কোনো ফল হলো না। তবু নিজেকে সামলে নিয়ে সে সংযত সুরেই বলে, প্রিয়তমে, তুমি আমায় বিশ্বাস করো। আমি তোমায় দোহাই দিয়ে বলছি, এই আইনজীবী ছাড়া আর কাউকে আমি ওই আংটিটা দেইনি। ওই আইনজীবী 1000 দুকাতও নিতে চাইল না। তার একমাত্র চাহিদা ওই আংটিটা। তিনি যখন অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছেন, সেই সময় অগত্যা আমি আমার অভিন্ন হৃদয়ের বন্ধু অ্যান্টনিওর জীবন রক্ষা করেছেন। আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি, তাই শেষ পর্যন্ত আংটিটা ওর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পার্সিয়া রাগের সুরেই জানায়, সেই আইনজীবী ভবিষ্যতে যেন আমার চোখের সামনে না আসেন। বলা যায় না, আমার প্রিয় আংটিটা যিনি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, তিনি এলে কি জানি আমিও তোমার মতোই আমার যথাসর্বস্ব তাকে বিলিয়ে দিতে পারি। তোমার কাছে আমার অনুরোধ, এবার থেকে আর একটি রাতের জন্য তুমি আমায় ছেড়ে বাইরে যাবে না। তুমি শত চক্ষু আয়গনের মতো আমার সদা সর্বদা পাহারা দেবে। অন্যথায় আমার বলতে যা কিছু আছে আমি সবই দিয়ে ওই আইনজীবীর শয্যা সঙ্গিনী হব। নেরিসা এতক্ষণে নীরবে শুনছিলেন পার্সিয়ার কথা। সে এবার বলে, ঠিক তাই। আমার প্রতি যদি আমার স্বামী উদাসীন হয়, তাহলে আমিও সেই মোহরীর শয্যা সঙ্গিনী হব। অ্যান্টনিও মনে মনে ধিক্কার দিয়ে বলে ওঠে, আমি যেত অনর্থের মূল। পার্সিয়া বিনতভাবে বলে, মহাশয়, আপনার হা হুতাশ করার কোনো কারণ নেই। আপনি আমার স্বামীর অভিন্ন হৃদয় বন্ধু ও মাননীয় অতিথি। আপনাকে সাদর স্বাগত জানাচ্ছি। বাসানিও আবেগ ভরে পার্সিয়াকে বলে, প্রিয়তম, আমি নিরুপায় হয়ে এই অন্যায় কাজ করে ফেলেছি। আমার প্রাণের বন্ধুর সামনে আমি অকপটে তা স্বীকার করেছি। তোমার দোহাই, এমনকি যার মধ্যে আমি নিজেকেও দেখতে পাই, তোমার সেই দুটি সুন্দর চোখের দোহাই দিয়ে আমি বলছি, আমায় বিশ্বাস করো। পার্সিয়া সবার দিকে একবার তাকিয়ে নেয়, পরে ধীরে অথচ সংযত সুরে বলে, আপনারা নিশ্চয়ই শুনেছেন ওর কথা। উনি আমার চোখে নিজেকে দুভাবে দেখে থাকেন। একটি চোখে একরকম, অপর চোখে অন্যরকম। তোমার দুরকম ব্যক্তিত্বের অভিনবত্বের শপথ গ্রহণ করা হলে আমি বিশ্বাস করি। বাসানিও প্রতিবাদ না করে বলে, মোটেই তা নয় পার্সিয়া। তুমি আমার কথা ভালো করে শোনো। আমার অপরাধ যদি হয়ে থাকে, ক্ষমা করো। আমি নিজের আত্মার নামে শপথ করে বলছি, জীবনে আর কোনোদিন তোমার দেওয়া প্রতিশ্রুতি ভাঙব না। অ্যান্টনিও ধীরে অথচ শান্ত কণ্ঠস্বর শোনা যায়। মনে পড়ে একদিন প্রিয় বন্ধু বাসানিও শুভ কামনায় অভিপ্রায়ে আমি নিজের জীবন বন্ধক রেখেছিলাম। আর এও ঠিক, ওই আইনজীবী না থাকলে দুজনের মধ্যে একজনের প্রাণ হারাতো। আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, আমার আত্মাকে দোহাই দিয়ে আমার প্রিয় বন্ধুর ভবিষ্যতে শতপ্রণোদিত হয়ে তার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করব না। পেশিয়া নিজেকে সামলে নেয়। তারপরে জামার ভেতর থেকে একটা সোনার আংটি বার করে অ্যান্টনিওর হাতে দিয়ে বলে, আপনি সাক্ষী। আংটিটা আমার স্বামীকে দিয়ে সতর্ক করে দিন, তিনি যেন আগের চেয়ে ওটাকে আরও বেশি সাবধানে রাখেন। অ্যান্টনিও সানন্দে আংটিটি নিয়ে পাশের হাতের আঙুলে পরিয়ে দেয়। প্রিয় বন্ধু, তুমি সব কিছু শুনছ। নতুন করে সেসব কথা আমি আর বলতে চাই না। তোমার স্ত্রী তোমার কৃত অপরাধ ক্ষমা করেছেন। আমাকে সাক্ষী রেখে
তোমাকে আর একটা সুযোগ দিচ্ছে যাতে তুমি ভবিষ্যতে একই অপরাধের সম্মুখীন না হও। তোমার কাছে আমার এই একান্ত অনুরোধ। আংটিটা দেখেই বাসনীয় অবাক হয়ে যায়। আংটি যে সেই আগের আংটি, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না। সে পার্সিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে কি যেন দেখে। পর্ষিয়া, এই আংটি তোমার কাছে কেমন করে এলো? পার্সিয়া ব্যঙ্গ করে বলে, যদি বলি আমি এই আংটিটা সেই আইনজীবীর কাছ থেকেই পেয়েছি, তুমি এ কথা বিশ্বাস করবে? বাসনীয়র মন দারুণ উৎকণ্ঠায় ভরে ওঠে। মনের কোণায় একটা প্রশ্ন জাগে, আমি জেগে আছি না স্বপ্ন দেখছি ঘুমের ঘোরে? এও কি সম্ভব? প্রিয়তম, তোমাকে আমি অবিশ্বাস করি না, তবে অবাক হয়ে যাচ্ছি। সেই আইনজীবী এত দূরে থাকেন, অথচ তুমি এত অল্প সময়ের মধ্যে কেমন করে তার কাছ থেকে আংটিটা পেলে? পার্সিয়া এবার সব কথা অকপটে বলতে থাকে। আমি আইনজীবী আর নেরিসা মুহুরী, আমরা দুজনে ছদ্মবেশ ধরে জাহাজে করে পাড়ি দেই ভেনিসের দিকে। তোমরা তার একদিন আগে রওনা হয়েছিলে। আমাদের সব কাজের সাক্ষী হচ্ছে স্বয়ং ল্যারেঞ্জো। ভোর হয়ে আসছে, ভেতরে আসুন।